প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ ব্যক্তি, আপনাদের অত্যন্ত পরিচিত। আমাদের এই চ্যানেলে তিনি বহুবার এসেছেন, বহুবার আমাদেরকে কন্ট্রিবিউট করেছেন। আমরা বেশ কৃতজ্ঞ ওনার প্রতি। বারবার উনি আসেন, যখনই ডাকি তখনই তিনি আসেন। গিয়াস আহমেদ রাজনৈতিক ব্যবসায়ী এবং কমিউনিটির নেতা, মূলধারার রাজনীতিবিদ। গিয়াস আহমেদ, আরেকটি পরিচয় গিয়াস আহমেদের বলি। বিএনপির রাজনীতিতে গত 17 বছরে প্রবাস থেকে যারা বিএনপিকে প্রবাসী সমাজে চাঙ্গা রেখেছেন, আন্তর্জাতিকভাবে লবিংয়ে অংশগ্রহণ করেছেন, যে কজন বিএনপিকে এই প্রবাসে সতেজ রেখেছিল, উজ্জীবিত রেখেছিল এবং প্রাণ দিয়েছিল, তাদের একজন গিয়াস আহমেদ। তো গিয়াস আহমেদ নির্বাচনের আগে থেকেই তিনি বেশ একাধিকবার বাংলাদেশে গিয়েছেন। মাত্র এক সপ্তাহ আগেই তিনি আসলেন নির্বাচনের পরে। এবার বিজয়ীর বেশে তিনি এসেছেন। এর আগে যতবার তিনি দেশে গিয়েছেন, সেই রাজনৈতিক অস্থিরতা, বিএনপির এক অনিশ্চিত ভবিষ্যৎ, এরকমটাই অনেকাংশে মনে হয়েছিল। কিন্তু যাক, দিন শেষে বিএনপির সুদিন এবং বিএনপি জনগণের মন জয় করে ক্ষমতায় এসেছে। তারেক রহমান লন্ডন থেকে ফিরে গিয়ে দেশের হাল ধরেছেন, প্রয়াত হয়েছেন বেগম খালেদা জিয়া। তো এই অল্প কিছুদিনের মধ্যে অনেক উত্থান পতন বাংলাদেশের রাজনীতিতে, বিএনপির রাজনীতিতেও ঘটেছে, যে কারণে প্রবাসী যারা ছিল তারাও বেশ উদ্বেগে ছিল। গিয়াস আহমেদ বেশ কবার বাংলাদেশে গিয়েছেন, বললাম গত 3 মাসে, এবং সেটিও অনেকটা রাজনৈতিক কারণেই তার সফর। তো গ্যাস ভাই, আপনি কেমন আছেন? ওয়েলকাম টু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? বাস চলতেছে, আপনাদের দোয়া। হ্যাপি রামাদান। রামাদান চলতেছে হাফ হয়ে, প্রায় বুধি ঈদ তো এসে পড়ছে। নিশ্চয়ই কথা হবে আপনার সঙ্গে ঈদের আগে আবার। তো আপনি তো দীর্ঘ 2-3 মাসে বেশ কয়েকবার আমরা তো সব খবর আপনার রাখি, আপনাকে আপনার খবরটা নিউ ইয়র্কে সকলেই রাখে। কারণ গিয়াস আহমেদ নিউ ইয়র্কের, আগেই বলছি, বিএনপির রাজনীতির প্রাণ, কমিউনিটির প্রাণ, এবং আপনি অতি ফ্রেন্ডলি মিডিয়ার সঙ্গে, আমাদের সঙ্গে সবসময় আপনি আমাদের কাছে বন্ধু হিসাবে পাশে দাঁড়ান। তো গণেশ ভাই, যেটা বলছিলাম যে কি ফিলিংসটা আপনার, আগে তো যখন দেশে গেছেন তখন আপনি বিরোধী দল, বিএনপি ক্ষমতার বাইরে, এবার একেবারে খুব কাছ থেকে নির্বাচন দেখলেন, আপনাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলো। হাউ ডু ইউ ফিল? থ্যাংক ইউ দাদা। আসলে কি জানেন, এই আওয়ামী লীগের আমলে তো দেশে যেতে পারিনি, যাইনি। কারণ শেখ হাসিনা আসলে বা বিক্ষোভ করা বা আওয়ামী লীগের বিরুদ্ধে যে লাগাতার আন্দোলন আপনারা বলেছেন, এই ফেসিবাদী আন্দোলনে যে লড়াই আমরা করেছি, সেই কারণে দেশে যাওয়া হয়নি। তার ফলে আমার যে পার্সোনাল কিছু জমিও ক্ষতি হয়েছে, আমার কিছু জমিও দখল করা হয়েছে, সেগুলি এখনো উদ্ধার করতে পারিনি। আমার বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি পরে রিস্ক করেন না, ব্যবসা বাণিজ্য করেন। তো এভাবে পারিবারিক ভাবে, মানসিক ভাবে তো এই আওয়ামী লীগের আমলে আমরা নির্যাতিত হয়েছি প্রবাস থেকে। তারপর কিন্তু আমরা কম্প্রোমাইজ করিনি, দেশে যাইনি, দেশের সম্পদ নষ্ট হয়েছে, পারিবারিক ভাবে ক্ষতিগ্রস্ত। তারপরেও কিন্তু আমরা দেশের জন্য, দেশের গণতন্ত্রায়নে আমরা কিন্তু প্রবাসীরা বা প্রবাস থেকে আমরা কাজ করে যাচ্ছি বা করেছি। তো সেক্ষেত্রে এবার যে একটি গণতান্ত্রিক সরকার, আমরা কিন্তু সবসময় এই হোয়াইট হাউসে বলেন, ক্যাপিটাল হিলে, জাতিসংঘে আমরা কিন্তু একই কথা বলেছি যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আমরা চাই। আমরা কখনোই বলিনি যে বিএনপি কে ক্ষমতায় বসিয়ে দাও। আমরা বলেছি যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হোক, জনগণ যাকে পছন্দ করবে, জনগণের হাতে যদি ভোটিং পাওয়ারটা থাকে, তাহলে কেউ দুর্নীতি করতে পারবে না, স্বৈরাচারী হতে পারবে না। স্বৈরাচারী হয় কখন? যখন দিনের ভোট রাতে হয়, যখন মানে সরকারি ভাবে মানে সরকারি যন্ত্র ইউজ করে তারা ক্ষমতায় আসে, জনগণকে উপেক্ষা করে, তখনই কিন্তু আপনার মানুষ স্বৈরাচারী হয়ে ওঠে, দুর্নীতি করে, এবং দেশের মানুষ তখন
অশান্তির মধ্যে থাকে। তো আমাদের যেই প্রত্যাশা ছিল আন্দোলনের, যেটা আমরা চেয়েছি একটি তত্ত্বাবধায়ক সরকার, সেটা যদিও অন্তর্বর্তীকালীন সরকার ১.৫ বছর প্রায় ক্ষমতায় ছিল। এখানেও একটা উল্লেখ্য যে এই অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সহজে এই নির্বাচন দিতে চায়নি। তারাও আবার জামাত এনসিপি মিলে তারাও আবার ১০ বছর থাকবার একটা পরিকল্পনা তারা করেছিল। কারণ তারা জানে যে নির্বাচন দিলে বিএনপি প্রায় ৩০০ মধ্যে ২৫০ সিট পেয়ে যাবে, বেশি ২৫০ বেশি পেয়ে যাবে। সেই কারণে তারাও নির্বাচন দিতে চায়নি, যেমন আওয়ামী লীগ নির্বাচন দিতে চায়নি। আওয়ামী লীগ বিএনপিকে মানে ঠেকানোর জন্য দিনের ভোট রাতে করেছে, ডামি নির্বাচন করেছে, এবং এই ক্রস ফায়ার, হত্যা এবং এই বিএনপি নেতা কর্মীদের হাজার হাজার মামলা, ক্রস ফায়ার সবকিছু কিন্তু বিএনপির উপর গিয়েছে, কারণ বিএনপিকে ঠেকাও। জামাত কিন্তু আওয়ামী লীগের কোনো থ্রেট ছিল না, জামাত ক্ষমতায় আসবার কোনো সুযোগ ছিল না। বিএনপি ক্ষমতায় আসবে, সুষ্ঠু নির্বাচন হলে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ২০০ বেশি আসন সিট পাবে, এটা আওয়ামী লীগের সঙ্গেও তারা ভেবেছে। সেই কারণেই তারা সুষ্ঠু নির্বাচন দেয়নি, তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করেছে। তো এবারও আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এসে ক্ষমতায় এসে তারা মানে ১০ বছর ক্ষমতায় থাকবে। জামাত এনসিপি এই সরকার মিলে তারা একটা গ্রুপ করলো যে বিএনপিকে ঠেকাও, বিএনপি বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো। এই জামাতের ভোট বাহিনী, এই যে অনেক ভুয়া আইডি, তাদের প্রচুর ভুয়া আইডি আছে। একটা ইসলামিক দল, নামে ইসলাম, মুখে ইসলাম, কিন্তু কাজই হলো সেটা অবৈধ কাজ, অনইসলামিক কাজ। তো এই অবৈধ এই ভুয়া আইডি দিয়ে বিএনপি বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো। অন্যদিকে দেখেন এনসিপি, তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, তারা বড় বড় আওয়ামী লীগের বড় বড় যারা নাকি ব্যবসায়ী, তাদের কাছে মব সৃষ্টি করে তাদের কাছ থেকে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। তাদের দেখেন চেহারা রাতারাতি, আপনি দেখেছেন যে রাতারাতি বদল হয়েছে, তাদের বাড়ি ঘর, তাদের গাড়ি, তাদের পোশাক সবকিছু চেঞ্জ। তো এভাবে আবার প্রশাসনে দেখেন জামাত ইসলামের প্রত্যেকটা জায়গায় জামাতের লোক ঢুকিয়ে দিয়েছে তারা, বিএনপির লোক প্রশাসনে ঢুকায়নি, কারণ জানে বিএনপিকে ঠেকাতে হবে, মানে ১০ বছর থাকতে হবে। বিএনপিকে ঠেকানো। আমি পার্সোনালি দেখেন গত ২ মাস আগে, মানে নির্বাচনের আগে, তত্ত্বাবধায়ক এই সরকার, মানে ইউনূস সরকার ৭০ জনের মতো এডিশনাল সেক্রেটারি প্রমোশন দিয়েছে। সেখানে একজন লোক আমার পরিচিত, সে বিএনপি করতো। আমি একটু সুপারিশ করেছিলাম মানে একজনকে, কিন্তু হয় নাই, কারণ বিএনপির তার সিল আছে, কিন্তু সব আপনার জামাত এবং আওয়ামী লীগের লোক আছে, কারণ তো আওয়ামী লীগকে থ্রেট মনে করে নাই, কারণ আওয়ামী লীগের যারা আমলা আছে তাদেরকে সরায় নাই। আওয়ামী লীগের তো বড় বড় জায়গায় আওয়ামী লীগের লোকজন তারা কিন্তু মানে চাকরি খায় নাই, কারণ তাদের সরাইলে কিন্তু সেই স্থানটা দখল করবে বিএনপির আমলা এসে যাবে। এবং তারা তো চাচ্ছে না যে বিএনপি আসুক, তারা চেয়েছে ১০ বছর ক্ষমতায় থাকতে। এই কারণে তারা বিএনপিকে প্রশাসনে ঢুকায়নি। সমস্ত জামাত, আওয়ামী লীগের লোক, এনসিপির লোক, তারা কিন্তু এই প্রশাসনটা সাজিয়েছিল, কিন্তু তারপরেও তারা ব্যর্থ হয়েছে, তাদের আইন শৃঙ্খলা দমন করতে পারেনি। আপনার ডক্টর ইউনূস সাহেব তাদের যে প্রশাসনে বা তাদের যে উপদেষ্টা পরিষদ, তার নিজস্ব এনজিও, তার নিজস্ব বন্ধু, তাদের কর্মচারী দিয়ে তারা দেশ চলে না। একটা রাজনীতিবিদ হতে হবে, অভিজ্ঞ লোক থাকতে হবে, যারা নাকি ১০-১৫ বছর, ২০ বছর, ১৫ বছর রাজনীতি করেছে, এই রাজনীতির উত্থান পতন দেখেছে। তো সেক্ষেত্রে তারা যখন ব্যর্থ হলো, ইউনূস সরকার যখন ব্যর্থ হলো, তখন তারা নির্বাচন দিতে বাধ্য হলো। দেখ, সেই নির্বাচনটা তারা দিয়েছে, সুষ্ঠু নির্বাচন মানে হয়েছে। তারপরও সুষ্ঠু নির্বাচন হলো, পরিবেশটা কিন্তু জামাত নষ্ট করে ফেলেছে, কারণ এই টাকার খেলা। মানে দেখেন গত ১৫ বছরে বিএনপি কিন্তু টাকা ইনকাম করতে পারেনি। আপনার তাদের ব্যবসা বাণিজ্য নেই। আমাদের এলাকার কথাই বলেন, ঢাকা ১, এখন সেখানে আবু আশফাক, সে দলিলের উপরে ছিল। আওয়ামী লীগের আমলে ব্যবসা করবে, নাকি সে আন্দোলন, জেলে, তার শত শত মামলা নিয়ে মাথায় নিয়ে কিভাবে, তার একটা হসপিটাল ছিল ঢাকাতে, সেটাও আওয়ামী লীগ দখল করেছে। তো এখন এইভাবে প্রত্যেকটা থানায় বিএনপির নেতা কর্মীরা নির্যাতিত ছিল, ব্যবসা বাণিজ্য করতে পারেনি, টাকা পয়সা নেই, তারা তো টাকা কোত্থেকে খরচ করবে। অন্যদিকে জামাত, দেখেন জামাতের
প্রত্যেকটা ক্যান্ডিডেট আপনার তারা ব্যবসা করেছে আওয়ামী লীগের সময়, এবং তারা হাজার হাজার কোটি টাকা তারা এই নির্বাচনের সময় তারা নেমেছে, এবং তাদের কিছু ব্যবসায়ী আছে তারা শত শত কোটি টাকা দিয়েছে। আকিজ গ্রুপ 1,000 কোটি টাকা দিয়েছে, মানে উত্তরবঙ্গে আপনার জামাত আকিজ গ্রুপ। তো সেক্ষেত্রে আগে যে ছিল আপনার উপদেষ্টা এই বশিরউদ্দিন, এই গ্রুপটা। এখন মনে করেন এই যে জামাতের যদি 300 আসনের মধ্যে হয়তো কত 200 কত আসন, 250টা কত আসন দিয়েছে, এই নেতাদেরকে আপনি কি এই বিগত 15 বছরে তাদের আন্দোলন দেখেছেন? 15 বছরে ফ্যাসিবাদী আন্দোলনে জামাতের এই 250 জন নেতা যারা ক্যান্ডিডেট, এমপি ক্যান্ডিডেটের ভূমিকা কি ছিল? আপনার নামও তো বলতে পারবেন না। ঢাকা শহরের কথা বলেন, ঢাকা শহরে তারেক রহমানের বিরুদ্ধে যে দাঁড়ালো ডাক্তার কি যেন নাম, আমি তো নাম আমি এখন ভুলে গেছি, আপনি বলতে পারবেন না, বলতে পারেন না, আমি বলতে পারবেন না। তো এই লোকটা কি ঢাকা শহরে কখনো আন্দোলন করেছে? এই লোকটি কখনো জেলে গিয়েছে? আচ্ছা গিয়াস ভাই, আপনি যেহেতু এই প্রসঙ্গটা তুললেন, তো এখানে একটা কথা আপনিও কিন্তু বারবার বলছেন, এটা কিন্তু আমাদেরও ধারণা, আমরাও বলছি যে ইলেকশন যদি ফেয়ার হয়, এমনকি আওয়ামী লীগের আমলেও যদি ইলেকশন ফেয়ার হইতো, বিএনপি 250 থেকে 260টা সিট পাইতো। এইবারও যদি ইলেকশনটা ঠিক মতোই হতো, এই জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা যে বলে, বিএনপি তো সিট পাইছে 212টা, কিন্তু বিএনপি তো সিট পাওয়ার কথা ছিল 250-এর উপরে। না, সেটা এখানে তো কিছু ইঞ্জিনিয়ারিং হয়েছে বলেও তো লোকজন বলে। না, এখানে মানে করেন 250 সিট পাওয়ার কথা, সেখানে জামাতের অনেক মানে জেলা প্রশাসক জামাতের ম্যাক্সিমাম জায়গায় আপনার তারা এখানে অনেক ইঞ্জিনিয়ারিং করেছে কিছুটা, কিন্তু সবচেয়ে খারাপ জিনিসটা হলো যে যেটা নাকি ইলেকশনটাকে নষ্ট করে দেওয়া, জনগণকে নষ্ট করে দেওয়া, মানে পচন ধরানো যেটা বলে, টাকা দেওয়া। মনে করেন বাড়িতে গিয়ে জামাতের লোক টাকা দিয়ে আসছে, আপনার 1,000 2,000 টাকা দিয়ে মনে করেন তারা দিয়েছে। এবং আমি আমার এলাকায় ঢাকা দোহারে আমি নিজে যখন গেলাম নির্বাচন আগে, সেখানে দেখলাম যে আমার গ্রামে মাত্র 2-3টা ফ্যামিলি জামাত করে, মাত্র 2-3টা ফ্যামিলি। তারা এই টাকা নিয়ে স্লিপ নিয়ে একটা স্লিপ মানে রিসিট নিয়ে ওই বাড়িতে মহিলাদেরকে দিচ্ছে যে রমজানের তোবারক নেওয়ার জন্য, যে তোমরা 14 তারিখে গিয়ে অমুক দোকানে গিয়ে এই তোবারক নিবা। তো আমার কানে যখন আসলো এটা, তখন আমি সেখানে ওই লোক পাঠালাম, দেখো তো কোথায় আছে। তো খোঁজ নিয়ে যাওয়ার পরে আমি যখন গেলাম, যাওয়ার পরে ওই একটা মহিলাকে ধরলাম, মানে সব মহিলা তো বলবে না, তো জানাশোনা মহিলা যেটা, বললাম যে ঘটনা বলো তো, রিসিটটা দেখো। সে একটা রিসিট নিয়ে আসলো, হলুদ রঙের একটা রিসিট, আমি লাইভ দিয়েছিলাম সেখানে, আমি ফেসবুকে দিয়েছি। সেখানে লেখা আছে যে আপনার তবারক, কি তবারক লেখা নাই, মানে জিনিসপত্র আপনার রমজানের উপহার হিসেবে লেখা আছে 14 তারিখে গিয়ে নিয়ে আসবেন। একটা ওই দোকানের নাম আছে, অ্যাড্রেস আছে। তো এখন এইভাবে তারা গ্রামে মানে 12 তারিখে ইলেকশন, 14 তারিখে গিয়ে আনবেন। 14 তারিখে। এবং একটা জিনিস দেখলাম যে তারা ওই তালিম ডাকে, তো মহিলাদেরকে তালিমে ডাকছে, ডাকলেই 500 টাকা 1,000 টাকা, মানে তারা অংশগ্রহণ করলেই তাদের টাকা। তাদের কোনো মিটিং এ মহিলারা যখন ধরেন 50 জন মহিলা গেল, তাদেরকে টাকা দিচ্ছে। এই যে পরিবেশটা যে নষ্ট করলো জামাত টাকা দিয়ে, এটা তো সবচেয়ে বড় করাপশন। কিন্তু আপনি তো ঢাকা ছিলেন, কিন্তু এইরকম তো কথা শোনা যে নাহিদ পাশেই করে নাই, ডাক্তার শফিকুর রহমান সেন তারা পাশেই করে নাই। আমরা শুনেছি যে ডক্টর ইউনূস সাহেব নাকি তারেক রহমানকে রিকোয়েস্ট করে বলেছি যে হ্যাঁ এই দুইটা অন্তত সিট দেওয়ার জন্য, কারণ তা নাহলে তো বিরোধী দল থাকে না, হ্যাঁ এক সিটে হয়ে যায়। তো এই কারণে এই দুইটা সিট মানে কম্প্রোমাইজ করে দেওয়া হয়েছে। এবং আমি একটা জিনিস দেখেন যে মিল্টন, যে নাকি জামাতের আমিরের এগেনস্টে ছিল, এবং তাকে কিন্তু এখন পুরস্কার করা হয়েছে, তাকে কিন্তু প্রশাসক দেওয়া হয়েছে, কারণ যেহেতু তাকে কুরবানি করা হয়েছে। এভাবে আপনার জামাতের ঢাকা শহরে যে কটা ক্যান্ডিডেট আপনি নাম বলতে পারবেন না, আপনি 15 বছরে তাদের কোনো কন্ট্রিবিউশন নাই, জেলে যায় নাই, মামলা নাই, তারা ব্যবসা করেছে, ঢাকা শহরে তারা ব্যবসা করেছে আওয়ামী লীগের সাথে আপনার আঘাত করে। তো বিএনপি তো দৃশ্যমান, বিএনপি গুপ্ত না, বিএনপির নেতা কর্মীরা যারা আছে তারা দৃশ্যমান। আপনার বিএনপির প্রত্যেকটা থানার মধ্যে মিনিমাম 5 জন থেকে
10 জন নেতা আছে যারা নাকি মানে এমপি ইলেকশন করার মতো, রাইট। 5 জন থেকে 10 জন নেতা যারা নাকি আপনার জেল খেটেছে, মামলা 100-200 মামলা নিয়ে ঘুরেছে, আন্দোলন করেছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। তো এই কারণে দেখেন বিএনপির কিন্তু 70 জনের মতো আপনার বিদ্রোহী প্রার্থী ছিল, কারণ তাদের কন্ট্রিবিউশন কম নয়। আপনি কাকে ছাড়া কাকে দিবেন? আপনি যদি 5 জনের মধ্যে একজনকে দিতে হবে, তো আপনার 5 জনের তো কন্ট্রিবিউশন আছে ফ্যাসিবাদী আন্দোলনে। তো সেই কারণে আপনি দেখেন 70 জন আপনার কি বলে বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছিল। তো এই 70 জন যদি না দাঁড়াতো তাহলে তো জামাতে 30টা সিট আসন পায় না। এই 70 জন তো আপনি ভোট কেটেছে, এবং 70 জনের কারণে আপনি উত্তরবঙ্গে অনেকগুলি আসন উত্তরবঙ্গে জামাতের ভোট বেশি পাই, জামাতের আসনটা উত্তরবঙ্গে। সেখানে ওখানে অনেক টাকা আকি গ্রুপ সব প্রচুর টাকা ওখানে খরচ করেছে। আরেকটা করাপশন তারা করেছে, সেটা হলো খুবই অন্যায় কাজ। এগুলিতে নির্বাচন কমিশন তদন্ত করা উচিত, যে তারা যেখানে তাদের ভোট জিতবার কোনো উপায় নাই, মনে করে একটা এলাকা, সেখান থেকে তারা মানে সুইচ করে তারা ঢাকা শহরে আপনার ভোটের জন্য তারা ভোটের রেজিস্ট্রেশন করেছে। এটা আপনার এই দেশে থাকেন, আপনি অন্যায় কাজ। যদি ধরা পড়ে যে তিনি ভোট দেওয়ার কারণে, শুধু ভোট দেওয়ার জন্য মানে ঠিকানা পরিবর্তন করেছে, এবং তার আগের ঠিকানা ঠিকই আছে, আগের ঠিকানা তার মানে ক্যান্সেল হয় নাই, বা আগের ঠিকানা লিস্ট মানে বাতিল হয় নাই, বা আগের ঠিকানা থেকে সে থাকেই না, এই প্রমাণ হয় যে আগের ঠিকানাও আছে, ওখানে গোপলাবান থাকে, কিন্তু ভোট দেওয়ার জন্য আপনার যে আরেকটা মানে এরকম ঢাকাতে অনেক হয়েছে, বাইরে থেকে লোক অনেক ঢাকাতে আসছে, নির্বাচন কমিশনের নজরে আসা উচিত। আমাদের এই দেশে কিন্তু অনেক জেলে গিয়েছে, আমেরিকাতে অনেকেই জেলে আছে, কারণ এটা অন্যায়, এটা হলো ক্রাইম, যে আপনি শুধু ভোট দেওয়ার জন্য আপনি ঠিকানা পরিবর্তন করতে পারবেন না। এটা কিন্তু তারা করেছে না। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই, আপনি তো দেশ থেকে আসছেন, এই যে তারেক রহমানের সূচনা কিন্তু খুব ভালো, কিন্তু এই যে 12 তারিখে সংসদ বসবে, মার্চের 12-তে, এই সংসদ বসার আগে জামাত এবং এনসিপি কিন্তু বেশ ধমকি দামকি দিচ্ছে যে জুলাই সনদ, সংবিধান পরিবর্তন করতে হবে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এই সমস্ত। এরা কি মনে করেন যে স্বস্তিতে রাখবে পার্লামেন্টে? আসলে কথা কি জানেন, আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, এটা একটা জাতির জন্য সৌভাগ্য। আপনার সঙ্গে দেখা হয়েছে তো, দেখলাম ছবিতে। অবশ্যই, হ্যাঁ, একবার দেখা হয়েছে। আপনার পাশ করার পরও আমি পার্টি অফিসে দেখা হয়েছে, কনগ্রেচুলেশন দিয়েছি। কোশ্চেনটা হলো যে তারেক রহমান 17 বছর বিদেশি ছিলেন, তিনি জেল খেটেছেন, তার জীবনে হুমকি, তার অত্যাচারিত হয়েছেন, সে একটা উত্থান পতনের মধ্যে দিয়ে তিনি বড় হয়েছেন। তার পিতা ছোটকালে শহীদ হয়েছেন, তার মাকে জেল খাটায় অন্যায়ভাবে রাখা হয়েছে, তাকে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে। বিদেশে থেকে তিনি কিন্তু একটা প্রস্তুতি নিয়েছেন, বিদেশের যে কল্যাণমূলক রাষ্ট্র, বিদেশে কিভাবে আজকে আমেরিকা উন্নত হলো। আপনি দেখেন কত এখানে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন সেক্টর কি সহজে কাজ করে, আমলাতান্ত্রিক জটিলতা নেই। ইংল্যান্ডে থেকে তিনি কিন্তু 17 বছর তিনি কিন্তু এগুলি অবজার্ভ করেছেন। সেই কারণে দেখেন বাংলাদেশে গিয়ে তিনি কিন্তু প্ল্যান প্রোগ্রাম করতেছেন, দেশে আমরা একটা ড্রাইভারের সাথে কিভাবে ব্যবহার করি, আর বাংলাদেশে একটা মানুষ ড্রাইভারের সাথে কি ব্যবহার করে। এই যে সংস্কার কাকে বলে, এই সংস্কারটা মধ্যে আনতে হবে। আমরা খালি বলি যে সংস্কার করতে হবে, এই যে এই 1.5 বছরে এই জামাত, এনসিপি আর তত্ত্বাবধায়ক সরকার, তারা বিএনপিকে ঠেকানোর জন্য সংস্কার করেছে, তারা অস্থির ছিল উন্নয়নের জন্য, মানুষের চরিত্র বদলানোর জন্য, মানুষের ভাষা বদলানোর জন্য, মানুষের কালচার যে কালচারটা সেটাকে বদলানোর জন্য কোনো সংস্কার তারা করেনি। তারেক রহমান নিজেই প্র্যাকটিক্যালি সেই সংস্কারটা শুরু করেছেন। হ্যাঁ, এটা দীর্ঘ 17 বছর বিদেশ থাকার পরে যেটা হয় আর কি, এবং এটা পপুলার হচ্ছে, এটা পছন্দ করতেছে। জি, আরেকটা জিনিস মানে দুর্নীতির জিরো টলারেন্স, কোন রকম দুর্নীতি প্রশ্রয় তিনি দিবেন না, কারণ তার তো পাওয়ার কিছু নেই, হারানোর কিছু আছে, পাওয়ার কিছু নাই। তার তিনি পেয়েছেন, তার পিতা স্বাধীনতা ঘোষক, ভালো, রাষ্ট্রপতি ছিলেন নাম করা, মানে অনেস্ট। তার মাতাও দেশের জন্য জীবন দিয়েছেন, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, এবং তার তো আর পাওয়ার কিছু নেই, অর্থাৎ তাকে দেশকে দিতে হবে। সেই কারণে তিনি দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার চিন্তা করছেন। আচ্ছা, এখানে যে কোশ্চেন আপনি করেছেন সংবিধানের ব্যাপারে, বিএনপি বা এই তত্ত্বাবধায়ক সরকার
বিগিনিং থেকে কিন্তু সংবিধান অনুযায়ী চলছে। আপনার যখন একটা একেবারে শুরু থেকে, রাইট। দেশ থেকে যখন একটা সরকার চলে গেল, পালিয়ে গেল, শূন্যতা, তখন সেই শূন্যতায় একটা একটা তত্ত্বাবধায়ক সরকার আসলো। শপথ নিয়েছে কে? শপথ করেছে কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, এবং সেটাকে রেকটিফাই করেছে কে? সুপ্রিম কোর্ট। অতএব সেটা সাংবিধানিক ভাবে হয়েছে, সাংবিধানিক ভাবেই একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এটা বিপ্লবী সরকার না। অতএব এই এই সংবিধান অনুযায়ী যখন একটা সরকার আসলো, এবং সেই সরকারের আপনার একটা গণভোট দিচ্ছে, ভালো কথা, সেই গণভোটটা আপনার সংসদে পাশ করিয়ে আবার আলোচনা করে এটাকে সংবিধানে সংযোজন করতে হবে। যে এক্সিস্টিং সংবিধান, যে সংবিধানের উপরে আজকে নির্বাচন হলো, যে সংবিধানে আপনার রাষ্ট্রপতি আছে, যে সংবিধানে আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকার চললো, সেই সংবিধানে এই জনগণের যে একটি ভোটটা দিয়েছে সেটা সংযোজন করতে হবে। সেটা কে করবে? সংসদে করবে। সংসদে এটাকে পাশ করে এটা আপনার সংসদে আসবে। অতএব আমাদের সালাউদ্দিন সাহেব যে বলেছেন যে এটা সংসদে আবার আলোচনা করে এটা ঢুকাইতে হবে। আরেকটা ব্যাপার আছে এখানে, মনে করেন বিএনপি কিছু কিছু ব্যাপারে আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামাতও দিয়েছে, বেশ অনেকগুলো সেগুলি আলোচনার ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আপনার সংবিধান অনুযায়ী দেশ চলছে। এখন জামাত কেন সংবিধান মানতে চায় না? কারণ এই সংবিধানে তো তারা তো 71 সনে তাদের ভূমিকা ছিল লজ্জাস্কর, স্বাধীনতা বিরোধী, গণহত্যা, ধর্ষণ, এবং পাকিস্তানিদের কাছে তারা মহিলাদের সাপ্লাই দিয়েছে। অর্থাৎ তাই কলঙ্ক অধ্যায়কে তারা তো এই সংবিধানকে তারা মানতে চায় না। তো 71-এর কথা তারা মুখ দিয়ে আনতে চায় না। তো 71 তো আমাদের ভিত্তি, 90 আমাদের গণতান্ত্রিক অধিকার ছাত্ররা জীবন দিয়েছে, এবং 24 জীবন দিয়েছে জনগণ, গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু সবকিছু মূল হলো 71। 71কে বাদ দিয়ে তো আপনার দেশকে বাদ দিয়ে তো আপনার মানে দেশের অস্তিত্ব থাকবে না। সেক্ষেত্রে আপনার জামাতের এলার্জি আছে 71 নিয়ে, সেখানে তারা 71কে বা সংবিধানকে তারা মানতে চায় না। একটা কথা আপনাকে বলতে চাই, সেটা হলো যে ইংল্যান্ড থেকে তারেক রহমান, ইংল্যান্ডে নিশ্চয়ই ওনার ওনার অনেক জানাশোনা লোক দীর্ঘদিন ছিলেন, সতর্ক থাকতেই পারে। সেখান থেকে এমপি দেওয়া হলো, সিলেট থেকে মন্ত্রীও দেওয়া হলো। আমাদের প্রবাস থেকে মানে আমেরিকা থেকে আপনারা এত আন্দোলন করেন, এত কিছু, আপনারা তো কিছু ডিজার্ভ করেন, কিন্তু আপনারা কিন্তু সেই তুলনায় পান নাই। এমনকি আপনাকেও শুনছিলাম যে একবার আশ্বস্ত হইলাম যে দেখলাম আপনার প্রতিমন্ত্রী হওয়ার ওটা সম্ভাবনা দেখা দিছিল। কিন্তু এতে কি আপনাদের এই যে আপনারা কিছু পেলেন না, বিশেষ করে আমেরিকা থেকে এত লবিং, এত আন্দোলন, আপনাদের কোনো ক্ষোভ আছে মনে? শুনেন, দেশ স্বাধীন হয়েছে, আপনার এই 15 বছর দেশে যেতে পারেনি। আমাদের বাংলাদেশের মানুষ একটা জগদ্দল পাথরের মধ্যে চাপার মধ্যে ছিল। জনগণ এখন কথা বলতে পারে। আমাদের তারেক রহমান, তিনি এখন প্রধানমন্ত্রী। এর চেয়ে বড় পাওয়ার কি আছে? এখন আমাদের মনে দুঃখ থাকতো যদি বাংলাদেশে দেখেন, যে প্রথমে বললাম যে বাংলাদেশে যারা রাজনীতি করেছে, একটি উপজেলায় 5 জন থেকে 10 জন নেতা তারা রাজপথে আন্দোলন করেছে, জেলে গিয়েছে, পুলিশে মার খেয়েছে, আপনার আয়না ঘরে গিয়েছে, ক্রস ফায়ারে গিয়েও তারা বিমানি করেনি। তো তাদের তো অনেক কন্ট্রিবিউশন আছে। এখন আমরা এখান থেকে আন্দোলন করেছি, যদি আমরা কিছু পেতাম ভালো, কিন্তু না পাওয়ার যন্ত্রণা নেই। কারণ দেশের মানুষ যারা নাকি বড় বড় অনেক নেতা পায় নাই। আজকে দেখেন দেশে, ওই যে বললাম যে এখন 500 নেতা আছে যোগ্য মন্ত্রী হওয়ার জন্য বাংলাদেশে, বিএনপিতে 500 আছে। তার মধ্যে কয়জন? 40 জন 50 জন মন্ত্রী হবে। তাহলে এই যে তারা তো যোগ্য আছে দেশে, তারা তো অনেক কন্ট্রিবিউশন আছে, আমাদের চেয়ে বেশি কন্ট্রিবিউশন আছে। আমরা করেছি, আমরা সেই এদেশে 40 বছর তো এদেশে আপনার রাজনীতি করছি, বাংলাদেশের পক্ষে আমরা কথা বলছি। আমরা দেশে যেতে পারলাম না, সেটা ঠিক আছে, আমাদের কারণে অনেক সম্পত্তি নষ্ট হয়েছে, আমাদের এখানে অনেক ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে আন্দোলন করতে গিয়ে, ঠিক আছে, সব ঠিক আছে। এবং কিন্তু দেশে যারা রাজনীতি করেছে তাদেরও তো মানে আপনার মূল্যায়ন করতে হবে। সেই ক্ষেত্রে যদি তারেক রহমান সাহেব আমাদেরকে প্রবাস থেকে, আমেরিকা থেকে দেন, ভালো, না দিলে আমাদের কোনো দুঃখ নেই।
হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা আপনাকে বলি, এই যে প্রবাসী মন্ত্রণালয়ের যে মন্ত্রী হলো, প্রতিমন্ত্রী, যে আমাদের সাবেক ভিপি নুরুল হক নূর, তার সঙ্গে দেখা হয়েছিল আপনার? জি, জি, তার সাথে দেখা হয়েছে। আমাদের ওই যে আরিফুল হক চৌধুরীর সাথে দেখা হয়েছে। অনেকের সাথে আরে ভাই, অনেকের সাথে দেখা হয়েছে। সিলেটের। জি, হ্যাঁ। তারপর আমাদের অনেকের সাথে আমাদের প্রায় ১০-১৫ জন মন্ত্রীর সাথে দেখা হয়েছে। সবাই তো আমাদের জানাশোনা। মোটামুটি ভালো, ভালো। আমাদের মানে টোটাল মন্ত্রী পরিষদের কয়েকজন বাদ দিলে মেক্সিমামই আমাদের পার্সোনালি আমি চিনি। আমরা পরবর্তীতে একটু যুদ্ধ নিয়ে কথা বলবো, কিন্তু এর আগে আপনাকে দুইটা প্রশ্ন করি। একটা হলো রাষ্ট্রপতি কি মনে হয় চেঞ্জ হবে? এখন রাষ্ট্রপতি মনে হয় রাষ্ট্রপতি তো মনে করেন স্বেচ্ছাই তিনি পদত্যাগ করবেন, কারণ তিনিও চান না যে যেহেতু একটা নতুন সরকার এসেছে এবং সেই সরকার অবশ্যই একটা তাদের একটা পছন্দের ব্যাপার আছে, সেক্ষেত্রে যদিও রাষ্ট্রপতি একটা সাংবিধানিক একটা পোস্ট, তাকে জোর করে পদত্যাগ করা বাধ্য করা যাবে না। বাট আমার মনে হয় তিনি পদত্যাগের মানে কথা বা সংখ্যা প্রকাশ করেছেন, তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এবং ইতিমধ্যেই অনেকেই তো পদত্যাগ করছেন। কারণ কিন্তু এমনও কিন্তু শোনা যায় ডক্টর ইউনূসকে নাকি আবার রাষ্ট্রপতি করা হইতে পারে। আমার মনে হয় না, আমার মনে হয় না, কারণ ইউনূস সাহেব তো এক ব্যবসায়ী লোক, তিনি এখন ব্যবসা বাণিজ্য নিয়ে থাকবেন, কারণ তার তো অনেক ব্যবসা বাণিজ্য আছে। আমার মনে হয় না। তাই না? মানে ওইটা অনেকেই বলে। কিন্তু আরেকটা প্রশ্নের পরে আমরা যুদ্ধ নিয়ে একটু কথা বলবো। সেটা হলো, বিএনপি ক্ষমতায় আসার পর, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু আওয়ামী লীগের ও বিভিন্ন জায়গাতে অফিস টফিস খোলা শুরু হয়েছে। আওয়ামী লীগকে তার কার্যক্রম স্থগিত, কিন্তু এই আওয়ামী লীগকে কি মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে একটু আওয়ামী লীগের ব্যাপারে নমনীয় ভূমিকা নিতে পারে? আমার মনে হয় না, কারণ কি জানেন, আওয়ামী লীগ তো একটা মানে একটা বিচার করতে হবে, আওয়ামী লীগের বিচার হবে এবং এই ব্যাপারে কোনো মানে কোন রকম কম্প্রোমাইজ নাই। যারা নাকি অন্যায় করেছে, আমরা প্রথমে বললাম যে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে প্রচুর মামলা দেওয়া হয়েছে। এটা কারা করেছে? আওয়ামী লীগ করেছে এবং মাঠ পর্যায়ে করেছে, গ্রাম পর্যায়ে করেছে। সবই তো আর কেন্দ্র থেকে হয়নি। প্রত্যেকটা থানায় দেখবেন ওই থানার যে আওয়ামী লীগের কমিটি, তারাই কিন্তু মামলাগুলি করেছে। এই যে আমার বড় ভাইয়ের কথা বললাম, যে যিনি পলিটিক্স করেন না, তার তো আমার গ্রামের লোকই তো করেছে। আমাকে পার্শ্ববর্তী গ্রামের আওয়ামী লীগের লোকই তো করেছে। তো এই আওয়ামী লীগের যারা নাকি এই মানে কর্ম করেছে, তাদের তো বিচার হতে হবে। এবং এই কারণেই কিন্তু আওয়ামী লীগের লোক কিন্তু এবার বিএনপি কে ভোট দেয় নাই। কারণ আপনার তারা জামায়াতকে দিয়েছে। কারণ জামাতের লোক কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেনি। মামলাটা করেছে কিন্তু বিএনপির লোক। আমি প্রথমেই বলেছি যে জামাতের যারা ক্যান্ডিডেট, সে তো দৃশ্যমান ছিল না, সে তো কন্ট্রিবিউশন নাই তার মানে এই ১৫ বছরে, তার সাথে কোনো আওয়ামী লীগের বিরোধ নাই তো। আমার এলাকায় যে নাকি মনে করেন একজন জামাতের প্রার্থী, তাকে তো চিনি না এক মানুষ, সে তো আন্দোলন সংগ্রাম করে নাই, অর্থাৎ আওয়ামী লীগের সাথে তার কোনো ফাইট হয় নাই। ফাইটটা হয়েছে বিএনপির সাথে। তো বিএনপির সাথে যখন ফাইটটা হয়েছে, মারামারি কাটাকাটি হয়েছে, তো এখন বিএনপি তো ওই আওয়ামী লীগের ওই লোকটাকে আবার মেরেছে, না হয় মামলা দিয়েছে, বা তাদেরকে ধরার জন্য খুঁজছে। এটা বিএনপির লোক। কারণ তুমি তোমাকে মারছো, আমাকে আমি তো এখন দেখবো তোমাকে। তো এই যে একটা পরিস্থিতির মধ্যে আপনার জামাত এই কিন্তু অ্যাডভান্টেজটা নিয়েছে। জামাত গিয়ে বলছে, দেখো তোমাদের তো আমরা মারছি না, তোমাদের বিরুদ্ধে আমরা মামলা দিচ্ছি না, অর্থাৎ তোমরা আমাদেরকে ভোট দাও, তোমরা যেভাবে আসো থাকবো, আমরা তো মামলা উঠে নিবো। এইভাবে দেখেন, জামাত তো এত ভোট পাওয়ার কথা না। না, কিন্তু জামাতের শুনুন, আপনি আমার আপনি এলাকায় যে আমার বললেন যে ঢাকার আওয়ামী লীগের ভোট, আপনি আওয়ামী লীগের যে ভোট ব্যাংক হিন্দু সম্প্রদায় এবার দু হাতে বিএনপি কে ভোট দিচ্ছে। হিন্দু সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায় বিএনপির মানে ভোট পেয়েছে বেশি, জামাতও পেয়েছে বেশি। আমি মনে করি যে বিএনপি বেশি পেয়েছে হিন্দু সম্প্রদায়। কিন্তু আওয়ামী লীগের ভোট কিন্তু মানে বিএনপি তেমন একটা পায় নাই। আচ্ছা, তা না হলে দেখেন জামাত এত ভোট পাবো কোথেকে? আমার এলাকার ঢাকায় এক দুঘরে আপনার যেখানে ১০,০০০ ভোট পাওয়ার কথা না জামাতের, সেখানে আপনার জামাত প্রচুর ভোট পেয়েছে না। তো প্রত্যেকটা এই কনস্টিটিউয়েন্সি এভাবে ভোট পেয়েছে জামাত। কিন্তু এখানে গ্যাস ভাই, একটা কথা বলি আপনাকে, আপনি তো গ্লোবাল পলিটিক্স, জিও পলিটিক্স সমস্ত কিছু, এটা তো সত্য কথা। আজকাল মানুষ, দেশের সাধারণ মানুষ সেটা বুঝে যে আমেরিকা এবং ভারত সকলেরই একটা ইস্যে, যে আমেরিকা এবং ভারতের ইস্যেটা তারেক রহমান, সাপোর্টটা তারেক রহমানকে, তারেক রহমান যেমন দেশে যেতে সাহায্য করছে,
তেমনি সরকার গঠনে অনেকটা সাহায্য হয়েছে, কারণ আমেরিকার যে বাণিজ্য চুক্তি থেকে শুরু করে ভেরি ওপেন সিক্রেট। তো এই হিসাবে আপনি কি মনে করেন যে বিএনপি কে, সরকারকে অনেক বেশি কম্প্রোমাইজ করতে হবে এই দুই দেশের সঙ্গে করে, ক্ষমতা থাকতে হবে? শুনেন, আমেরিকা এবং ভারত আপনার কিন্তু এবার জামাতের সাথে তারা গোপন মিটিং করেছে কয়েকবার। তারা জামাতকে যদি ক্ষমতা আসতো বা আসার কাছাকাছি ছিল, জামাতকে তারা কিন্তু সেই সিগন্যাল দিয়েছিল। তা কিন্তু পরে পরে বোধ হয় সরে পড়ছে। সরে পড়ে নাই, কারণ হচ্ছে কি যে যদি মানে জনগণের সাপোর্ট থাকতে হবে, কারণ এটা তো নির্বাচন হ্যাঁ, হচ্ছে তো ওইটা একটা। ঠিকই আছে, জনগণ যদি মনে মতো হ্যাঁ, তারা জনগণের সঙ্গে কিন্তু that's right, হ্যাঁ। আমেরিকার সাথে জামাত গোপন মিটিং করেছে। ইভেন দেখেন আমেরিকার এম্বাসিতে গিয়ে জামাতের নেতা আপনার আব্দুল্লাহ তাহের, তিনি যখন সাক্ষাৎ করেছেন কয়েকবার, উনি কিন্তু প্রকাশ্যে বললেন, একবার মিটিং এ বললেন ওপেন, যে আমি আমেরিকার এম্বাসির সাথে কথা বলেছি। আমেরিকার এম্বাসি বলল, তোমরা তো মৌলবাদীদের সাথে জোট করেছো। তখন আমি বললাম যে না, মৌলবাদীদের আমরা সাইজ করবো। কয় হ্যাঁ, যদি তোমরা তাকে সাইজ করো তাহলে ঠিক আছে। মানে এই যে মানে তখন আপনারা দেখবেন ইয়েদেরকে ওই যে চরমোনাইকে তখন বাদ দেওয়া হলো। তো তারা কম্প্রোমাইজ করেছে অলরেডি আমেরিকার সাথে, ভারতের সাথে কয়েকবার গোপন মিটিং করেছে। তখন আল জাজিরা না রয়টার যখন তখন এটা স্বীকারও করছে যে যখন ফাঁস করলো, তখন স্বীকারও করেছে এটা গোপন রেখেছিল। তখন বললো হ্যাঁ, ভারত বলেছিল এটা গোপন রাখতে, তখন আমরা এই জন্য আমরা গোপন রেখেছি, এটা জামাতের আমির বলেছে। তো এইভাবে জামাত ক্ষমতায় যাওয়ার জন্য এবার মরিয়া হয়েছিল, এবং তারা আমেরিকা ভারতের সাথে তারা একটা গোপন মিটিং করেছে, আতাত করেছে। কিন্তু জনগণ তো একটা হঠাৎ করে জামাতের চরিত্র কিন্তু এই এই ১.৫ বছরে জনগণ বুঝে ফেলেছে যে তারা নাম ইসলামিক দল, কিন্তু তারা আসলে ভণ্ড। কারণ জামাত ইসলাম একদিকে বেহেশতের টিকিট বিক্রি করে, আরেকদিকে আপনার হিন্দু সম্প্রদায়ের কাছে গিয়ে বলে রোজা এবং পূজা একই জিনিস, একই মুদ্রা এপুটিপুট। মানে এটা এটা হিন্দুরা তো বুঝছে, হিন্দু সম্প্রদায় কিন্তু বুঝেছে এটা এটা একটা ভাতাবাজি। হ্যাঁ, এটা মুখে বলে একটা অন্তরে, তো তাদের তো পলিসি তা না। বুঝছেন না ঘটনা কি? এখন যারা নাকি রোজা এবং পূজাকে এক করতে পারে ভোটের ভোটের কারণে, একটা ভোটের কারণে, তারা তো যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে, অর্থাৎ তাদের তো ইমান নাই। সেটাই। এটা তো হিন্দু সম্প্রদায় বুঝছে যে যারা একটা সামান্য ভোটের কারণে বলে রোজা এবং পূজা একই মুদ্রা এপিট ওপিট, এটা তো না। রোজা একটা জিনিস, আর পূজা তাদের হিন্দুদের আর একটা জিনিস। হিন্দুরা পূজাকে এটাকে মৌলিক হিসেবে দেখে, আর মুসলমানরাও রোজাকে এটা মৌলিক হিসেবে দেখে। এই দুইটা জিনিস এক না। যাই হোক, এইভাবে কিন্তু তারা অনেক এই যে বেচতে টিকিট বিক্রি করা, তারপর দেখেন তারা কত জঘন্যটা কাজ করেছে। তারা বলেছে যে আল্লাহ এবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন জামাতকে বসাবে। তাহলে কি হলো? আল্লাহর সাথে তারা কি করলো এবার? জামাতকে তো ক্ষমতায় আসে না, আল্লাহ দিল না ক্ষমতায়, তাহলে আল্লাহর নামে একটা মিথ্যাচার করলো তারা। এইভাবে মানে ধর্মটাকে তারা ব্যবহার করেছে। ধর্ম যদি ব্যবহার করে কেউ, এটা সবচেয়ে জঘন্য কাজ। ধর্মকে ব্যবহার করা যাবে না। আচ্ছা, এই যুদ্ধের ইয়েতে যাব, এর আগে একটা এক কথা অল্প কথায় বললেন, আপনার কি ধারণা এই বিএনপি বা তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকারের আমলে আওয়ামী লীগ ব্যাক করবে? আমার মনে হয় না তা পারবে না, এই কারণে যে তাদের বিচার হবে এখন। বিচার বিচার না, বিচার হোক, কিন্তু রাজনৈতিক দল হিসাবে তারেক রহমান তো বহুবার বলছেন, ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলছে যে আমরা কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নয়। তারেক রহমান নিজেও বলছে যে আজকে যদি আমি একটা দল নিষিদ্ধ করি, তা আরেকবার যে আমার দল নিষিদ্ধ করবেন তার তো কোনো গ্যারেন্টি। দলের নিষিদ্ধের পক্ষে না, আমরা ব্যক্তি যে চুরি করেছে, দুর্নীতি করেছে, তার বিচার হবে, কিন্তু দল নিষিদ্ধকে সেটাই বলছি। যে কি মনে হয় আপনার? না, এটা তো একটা যেহেতু আইনি ব্যাপার, এটা এটা তো কোর্টে আছে। এটা এখন কোর্টের মাধ্যমে সেটা হয়েছে। এটা আমার মনে হয় যে বাংলাদেশের জনগণ 90% জনগণ, আমি মনে করি 90% জনগণ এন্টাই আওয়ামী লীগ হয়ে গেছে এখন। কারণ একটা গণ অভ্যুত্থান হয় কখন? জনগণ যদি যখন আওয়ামী লীগের সাথে না, মানে 5% ছিল না তখন, শুধু কর্মীরাও কর্মী, আওয়ামী লীগের কর্মী এবং প্রশাসন ছিল। আর সমস্ত মানে জনগণ, রিক্সা চালক থেকে শুরু করে ছাত্র সমাজ, সকলে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি দেখেন এখন যদি আওয়ামী লীগকে বিএনপি
রাজনীতি করবার সুযোগ করে দেয়, তাহলে এটা জনগণ এটাকে সহজভাবে মেনে নেবে না, এবং জনগণ বিএনপিকে দালাল হিসেবে আখ্যায়িত করবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা যেহেতু একটা বিচার হোক, বিচার হচ্ছে, বিচার হবে, তারপর দেখা যাবে। মানে এই মুহূর্তেই যে আওয়ামী লীগ রাজনীতিতে হ্যাঁ, ফিরে মানে আসবে, ওইটার বিচার চলতে থাকুক, কিন্তু দলের উপর থেকে কার্যক্রম যে নিষিদ্ধ, দল কার্যক্রম করতে পারতে পারে, অসুবিধা কি? যারা যারা দুর্নীতি করছে ডেফিনেটলি তাদের বিচার হবে, এটা সবাই চায়। আমার আমার তো মনে হয় সব লোকে চায়, রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন মধ্যবিত্ত বলেন আর শ্রমিক বলেন, সবাই চায়। কিন্তু আওয়ামী লীগ নামে একটা রাজনৈতিক দল, তার কার্যক্রম তো সে করতে পারে। যেহেতু এটা আপনার অন্তর্বর্তীকালীন সরকার এটা করেছে, তো এখন এটা আইনের মাধ্যমে কি সামনে হয়, বাট তারপর আমি মনে করি যে জনগণ সহজেই এটাকে মেনে নিচ্ছে না, কারণ আওয়ামী লীগের যে ফেসিবাদী রূপ আমরা দেখেছি, সেটা যদি তারা এটা সংশোধন না করে, তারা কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু ক্ষমা চায়নি বা তারা ভুল স্বীকার করছে না। তো সেক্ষেত্রে না তাদের আগে পরিবর্তন করতে হবে, তাদের পরিবর্তন করার পরে তখন বোঝা যাবে যে তাদের। আচ্ছা, গিয়াস আহমেদ, আমরা একটু যুদ্ধের পরিস্থিতি মধ্যপ্রাচ্যে, বিশাল অবস্থা, খুবই আলোচিত বিষয়। যুদ্ধ তো অনেকগুলি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সাময়িক ভাবে মানে গাজা বা ইসরায়েলের যুদ্ধটা তো বন্ধ হইলো, কিন্তু এই যে আমাদের নিকট প্রতিবেশী এবং ইরানের সাথে একটা সময়, কিন্তু এখানে একটা বিষয় খুবই আহমেদিয়া এবং সুন্নি, মানে যেটা যে সুন্নি এবং শিয়া, বাংলাদেশে কিন্তু শিয়াদেরকে কিন্তু যারা সুন্নি তারা কিন্তু মুসলমানই মনে করে না। যে কারণে যে তাজিয়া যখন যে মরহমের সময় যে মানে মিছিল টিছিল হয়, এই মিছিলে কিন্তু বাংলাদেশে একাধিকবার অ্যাটাক করা হয়েছে। তো এখন যদি ইরানে যদি অ্যাটাক করা হয়, যেমন সৌদি আরব খুব খুশি, সৌদি আরব ইন্ধন দিচ্ছে, তো বাঙালি মুসলমান যারা বাংলাদেশি তারা 95% হইলো সুন্নি। তো তারা তাদের ইরাকে যুদ্ধ হচ্ছে, সৌদি আরব সমর্থন করতেছে বা আরব মিডল ইস্টের অনেক দেশ, তাহলে সমস্যাটা কি? প্রথম কথা হলো যে মুসলমানদের মধ্যে শিয়া এবং সুন্নি যে বিভাজনটা, এটা একটা রাজনৈতিক একটা বিভাজন। এটাকে রাজনীতিকরণ করা হয়েছে। এই বিভাজনটা কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল না, সাহাবাদের আমলে ছিল না। তো এটা কিন্তু আমাদের, আমরা বলি আমরা সুন্নি, আর একটা গ্রুপ বলে শিয়া। শিয়া সুন্নি বলতে কিছু নাই। তাহলে এই দুটাই কিন্তু বেদাতি কথাবার্তা, মানে নতুন সংযোজন। আমাদের নবীর আমলে সবাই ছিল মুসলমান, সাহাবাদের আমলে, চার খলিফার আমলে বিভিন্ন মুসলমান। এই শিয়া সুন্নির এই বিভাজনটা পলিটিক্যাল। তো পলিটিক্যাল কারণে এখনো পলিটিক্যাল। তো সেক্ষেত্রে এটাকে আমরা মৌলিকভাবে দেখা উচিত না, এবং যারা এটাকে মৌলিকভাবে দেখে শিয়া সুন্নিকে আলাদা করছে, এটা হলো আমেরিকা ইসরায়েল চায় যে এই বিভাজন সৃষ্টি করে শাসন করা। আপনার মিডল ইস্টে এই বিভাজনটা সৃষ্টি করেছে আমেরিকা ইসরায়েল, এবং সেটা আমাদের সৌদি আরবের যারা ওহাবি সালাফি আছে, তারাও এটাকে লুপে নিয়েছে, কারণ তারা ইতিমধ্যে আমেরিকা বা তার আগে ইংরেজদের পক্ষে ছিল। ইংরেজদের চক্রান্তে খিলাফত ভেঙে রাষ্ট্রযন্ত্র, সৌদি রাষ্ট্রযন্ত্র মানে প্রতিষ্ঠা হয়েছে। আপনারা জানেন যে আগে তো ছিল খিলাফত, আপনার তুরস্ক টার্কিশ খিলাফত ছিল, অটোমান খিলাফত। সেই অটোমান খিলাফত ছিল একটা সুপার পাওয়ার, বিশ্বের মধ্যে 1 নম্বর সুপার পাওয়ার ছিল অটোমান খিলাফত। মানে ইউরোপের অর্ধেক, আর ওদিকে টোটাল আরব বিশ্ব, একদম স্পেন পর্যন্ত, হ্যাঁ, স্পেন, ওদিকে আপনার সেই মরক্কো পর্যন্ত টোটাল একটা দেশ ছিল একটা অটোমান খিলাফতের মধ্যে। সেটাকে ইংরেজরা ভাঙলো, ভেঙে আপনার এই ছোট ছোট এই রাষ্ট্রগুলি তারা তৈরি করলো, এই যে ওহাবি রাষ্ট্রগুলি, সৌদি, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, আপনার এই ইয়েমেন, সিরিয়া, লেবানন, প্যালেস্টাইন, এগুলি কিন্তু এই ছোট ছোট করে তারা একটা ডিভাইড এন্ড রুল, এটা করলো করা ইংরেজরা করলো। তো ইংরেজরা একটা এই চক্রান্তমূলক ভাবে সুন্নিদেরকে, দেখেন এই সুন্নিদেরকে কিন্তু এই ডিভিশনটা করলো, এবং সুন্নিরা এই যে আরব বিশ্বে যারা সুন্নি, তারা করো কিন্তু ইংরেজদের এই মানে ফাঁদে, চক্রান্তে পা দিয়ে তারা নিজেদের স্বার্থে, যে আমি একটা সর্দার, সে একটা, কিন্তু দেখেন তার একটা গোত্র সর্দার, সেই গোত্র সর্দারকে ইংরেজ বললো যে তোমাকে আমরা
এই আমির বানাই দেবো, কিং। কিং কিং তো বড়, তার চেয়ে ছোট, মানে আমির, বুঝছেন, নেতা। তো এভাবে তাদেরকে এই আরব বিশ্বটাকে রোল করলো, এখনো করছে। তো এখন আরব বিশ্ব যারা সুন্নি, তারা কিন্তু আমেরিকা, ইসরায়েল এবং ইংল্যান্ডের বা নেটোর গোলাম হয়ে আছে। সেখানে এই নেটো, আমেরিকা, ইসরায়েলের বাইরে সৌদি আরব বা তার সৌদি জোট যাওয়ার, মানে বিরুদ্ধাচরণ করবার কোনো সুযোগ নেই, কারণ সেখানে তাদের ঘাঁটি আছে, তারা কন্ট্রোল করে, তাদের চুক্তি, গোপন চুক্তি আছে যে সৌদিকে আমেরিকা প্রোটেক্ট করবে। আপনি দেখেছেন কিছুদিন আগে আপনার ওই লাস্ট টার্মে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছে যে মিস্টার কিং, তোমাকে যদি আমরা সাপোর্ট না দিই, তোমাকে 2 সপ্তাহ তোমরা ক্ষমতায় থাকতে পারবে না। তো এই প্রকাশ্যে কিন্তু এগুলি বলে। তো সেই কারণে ইরানের একটা ইতিহাস আছে। ইরান একটা আপনার একসময় পৃথিবীতে, বিশ্বে কয়েকবার সুপার পাওয়ার ছিল। ইরান পার্সিয়ানদের একটা ইতিহাস আছে। এবং আমাদের কোরআনে, আমি যদি কোরআনিক ভাবে ইসলামিক এসকেটোলজি দৃষ্টিকোণ থেকে আমি কথা বলি, তাহলে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে আপনার যে তোমরা যদি, আরবদেরকে বলছে, তোমরা যদি সত্য পথে না থাকো, তোমরা যদি বিচ্যুত হও, তাহলে আমরা আরেকটা জাতিকে মানে সাহায্য করব, আরেকটা জাতিকে। কোরআন শরীফের ডাইরেক্ট। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে সালমান ফার্সিকে দেখি, সালমান ফার্সি হলো একজন ফার্সি, মানে ইরানিয়ান সাহাবী, যখন এই আয়াত নাজিল হলো, বলছে যে হ্যাঁ, এই ইরান হবে, যদি তোমরা যদি পথভ্রষ্ট হও, তাহলে এই তার জাতি ইরান, পার্সিয়ানরা হবে সুপার পাওয়ার, এবং তাদেরকে আল্লাহ রহমতটা পাবে। সেই কারণে দেখবে ইরানে যত বৈজ্ঞানিক, ইসলামিক যে বৈজ্ঞানিকগুলি আছে, ইবনে সিনা থেকে শুরু করে, আল খোয়াম থেকে শুরু করে, আপনার আল রাজি, যত বড় যে আপনার সায়েন্টিস্ট, এই স্বাস্থ্য বিজ্ঞান বলেন, জ্যোতির্বিজ্ঞান বলেন, পদার্থবিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান বলেন, অঙ্কশাস্ত্র বলেন, সব তো এই বাগদাদের বা ইরানের একসময় তারাই ছিল। এবং এই আরব থেকে ওই দিকে কিন্তু ওই এই সভ্যতাটা চলে গেল। এবং পার্সিয়ানরা মনে করেন যে এই যে ইসরায়েল, আমেরিকার বা নেটোর বিরুদ্ধে যে ইরানের যে খোমেনি 1979-এ যে বিপ্লব হলো, তারা কিন্তু সেই থেকে কখনো কম্প্রোমাইজ করেনি। তারা গাজাকে সমর্থন দিয়েছে, প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছে ওপেনলি। তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে শিয়া সুন্নি এই বিভাজনটা আমাদের ঠিক না। এই বিভাজনের কারণে, তবে ওহাবিরা এই বিভাজনটা বেশি করে। এই যুদ্ধ হলে, ইরান আক্রমণ হলেই আপনার এই ওহাবিরা দেখবেন ফেসবুকে লেখালেখির মধ্যে ওয়াজে তারা এই শিয়া সুন্নিটাকে বেশি করে নিয়ে আসে। শিয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে বেশি ভালোবাসে। দেখেন দুইটা জিনিস এখানে, শিয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে, আহলে বাইতকে বেশি ভালোবাসে। আর সুন্নিরা হলো আপনার আহলে বাইতের শত্রু, যে এই আপনার নাম শুনছেন আপনি, ইয়াজিদের বাপ হলো মুয়াবিয়া। এই উমাইয়ারা, আবু সুফিয়ানের যে পরিবার, মানে উমাইয়া, ইয়াজিদের ফ্যামিলির নাম হলো উমাইয়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির নাম হলো হাশিম। হাশিমিদের সাথে উমাইয়াদের একটা দ্বন্দ্ব ছিল আগে থেকেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকেই এই দ্বন্দ্বটা ছিল, গোত্রীয় দ্বন্দ্ব। গোত্রীয় মধ্যে প্রধান কে হবে, কারণ মক্কা কিন্তু কখনো বিদেশিরা শাসন করে নাই, মক্কায় কখনো রাষ্ট্র ছিল না, মানে কিং ছিল না। কিন্তু মক্কার রাষ্ট্র, মানে গোত্রীয় প্রধান ছিল, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, ফ্যামিলি, তার চাচা দাদারা ছিল। যেমন কুরাইশের মধ্যে হাশিমেরা, আর কুরাইশের মধ্যে আরেকটা গোত্র ছিল উমাইয়া, ইয়াজিদের বাপ চাচারা। তো ইয়াজিদের বাপ চাচা দাদারা একটা গোত্র, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাওলা আলী, হাসান হুসেন, তারা একটা গোত্র। দেখেন, এবং এই দুইটা গোত্রের মধ্যে যুদ্ধ, দ্বন্দ্ব, হিংসা। হাসান হুসেন তো হযরত মুহাম্মদের এই নাতি। হ্যাঁ, ওই ফ্যামিলি, মানে হাশিমি ফ্যামিলি। আর ইয়াজিদের হলো উমাইয়া ফ্যামিলি। তো দেখেন, এই উমাইয়ারা ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল। উমাইয়ারা সবচেয়ে
বড় শত্রু ছিল আপনার এই 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে এবং মক্কা বিজয়ের আগ পর্যন্ত তারা শত্রুতা করেছে। মানে মক্কা বিজয় করার পরে তারা বাধ্যতামূলক মুসলমান হয়েছে, এই ইয়াজিদের ফ্যামিলিটা, উমাইয়ারা। দেখেন সেই এরা হলো রাজাকার, মানে রাজাকার বলতে তারা কখনোই ইসলামটাকে চায় নাই, মানে বাধ্যতামূলক মুসলমান। তাহলে বাধ্যতামূলক মুসলমান হয়ে তারা দেখেন ক্ষমতা দখল করে ফেললো, মানে এই রাজাকাররা ক্ষমতা দখল করে ফেললো। তারা ক্ষমতা দখল করে প্রায় 100 বছর শাসন করেছে। এই 100 বছর শাসন করে তারা হাসিমি বংশে, নবী বংশের মানে দেরকে হত্যা করেছে। এখান থেকে এই পলিটিক্যালি কিন্তু এই বিভাজনটা শুরু হয়ে গেল সিয়াসুন নিয়ে। আপনার মনে রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ফ্যামিলিকে ভালোবাসতো, আহলে বাইতকে যারা ভালোবাসতো, তারা একটা গ্রুপ হলো। আর যারা নাকি মুয়াবিয়া, ইয়াজিদ বা উমাইয়াদেরকে মানে ভালোবাসে, উমাইয়াদের পক্ষে ছিল। উমাইয়ারা 100 বছর শাসন করেছে, খিলাফত শাসন করেছে। সেই খিলাফত, সেই 100 বছর খিলাফতের মধ্যে আলেম ছিল, এই হুজুর ছিল, হাফেজ ছিল, মুফতি ছিল, বুঝলেন? তারা কিন্তু একটা গ্রুপ। তো এই দুইটা গ্রুপ কিন্তু পলিটিক্যালি সৃষ্টি হয়ে গেল। এই কারণে আমরা এই শিয়া শুনি। শিয়া অর্থ কি? শিয়াতে আলী, মানে আলীর দল। আর একটা সুন্নিতে আমরা হলো শিয়াতে মুয়াবিয়া, শিয়াতে ইয়াজিদ, বুঝলেন ঘটনা কি? শিয়াতে মানে উমাইয়া, মানে উমাইয়া দল বা বা ইয়াজিদের দল বা আপনার মুয়াবিয়ার দল। আমরা মুয়াবিয়াকে কিন্তু আমির মানি না। মুয়াবিয়াকে আমরা মনে করেন মানে কি বলে, খলিফা মানি না। সাহাবা, সে হলো মুনাফিক সাহাবা মুয়াবিয়া, কারণ সে মক্কা বিজয়ের পর বাধ্যতামূলক মুসলমান হয়ে আপনার মানে মাওলা আলী এবং অন্যান্য বড় বড় সাহাবাদের সাথে বিরুদ্ধে যুদ্ধ করেছে, মানে খলিফার বিরুদ্ধে যুদ্ধ করেছে। অর্থাৎ খলিফার বিরুদ্ধে যুদ্ধ করলে, আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করলে সে আর এই থাকে না, সাহাবা থাকে না, সে মুনাফিক হয়ে যায়। যাই হোক, এখন এই দুইটা গ্রুপটা কিন্তু শিয়া একটা গ্রুপ হয়ে আসলো আর সুন্নি একটা গ্রুপ হয়ে আসলো। তো শিয়া সুন্নির মধ্যে পলিটিক্যাল দ্বন্দ্ব, যেমন শিয়ারা অনেক সাহাবাদেরকে মানে না, যে কারণ তারা মনে করে দ্বন্দ্ব এখানে নেই। তারা মনে করে যে আলী শুড বি দ্য ফার্স্ট খলিফা, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী, মাওলা আলী প্রথম খলিফা হওয়ার কথা, অ্যাকর্ডিং টু দেয়ার, তাদের মানে ট্রেডিশন, তাদের হাদিস বা কোরআন হাদিসে একটি ইঙ্গিত পাওয়া যায় মাওলা আলীর ব্যাপারে। কোরআন হাদিসে ইঙ্গিত পাওয়া যায় যে সেই হলো মানে আপনার খলিফা হওয়ার কথা। কিন্তু খলিফা হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর উমর রাদিয়াল্লাহু আনহু, তারপর আপনার উসমান রাদিয়াল্লাহু আনহু। আবার যখন 4 নম্বর খলিফা যখন মাওলা আলী হইলেন, তাকে কিন্তু মানলো না এই উমাইয়ারা, মুয়াবিয়ারা, বিদ্রোহ করলো। তো সেক্ষেত্রে আপনার এই পলিটিক্যালি এই দুইটা গ্রুপ চলে আসে। মৌলিক পার্থক্য তেমন নাই। এখন সাহাবাকে যদি না মানে, সে গুনাহগার হইতে পারে। এখন আমি যদি মৌলা কি বলে হযরত আবু বকরকে না মানি, যেমন আমি ওনাকে খলিফা হিসেবে মানলাম না, আমি পার্সোনালি মনে করি, আমি যদি বলি যে হ্যাঁ আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মানি না, আমি মনে করি আলী শুড বি দ্য ফার্স্ট খলিফা, তাই আমি যদি ভুল হই তাহলে আমি গুনাহগার হব। বুঝলেন ঘটনা কি? আমি যদি ভুল হই যে তাহলে আমি গুনাহগার হব, কিন্তু আমাকে তো কে বলতে পারবো না যে কাফির, বুঝছেন না, বা আমি মুসলমান, এই কথা বলার সুযোগ নেই। কারণ ওই আমলেই তো আপনার মাওলা আলীকে অনেকে মানে নাই, মানে যে নাকি আপনার আহলে বাইতের প্রাণ পুরুষ মাওলা আলী, তাকেই তো মুসলমানরা অনেকে মানে নাই, তার বিরুদ্ধে যুদ্ধ করেছে। আবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছে, সাহাবারাই যুদ্ধ করেছে, সাহাবারাই তাকে হত্যা করেছে। অতএব এই নিয়ে, এই কারণে কেউ যে কেউ কাফির হয়ে যাবে তা না। এখন কোশ্চেনটা হলো যে এইটা পলিটিক্যাল একটা ব্যাপার। কেউ মনে করে, শিয়ারা মনে করে আলী শুড বি দ্য ফার্স্ট খলিফা, আর আমরা সুন্নিরা মনে করি যে এটা যেহেতু হয়ে গেছে, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেহেতু খলিফা হয়ে গেলেন, অতএব যেহেতু হয়ে গেছেন, এটা নিয়ে আর কোনো দ্বন্দ্বের দরকার নেই। উমর খলিফা হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, দ্বন্দ্বের দরকার নেই। তো এই জিনিসটা হলো লিবারেল হইতে হবে, এক্সট্রিমিজমে যাওয়ার কোনো সুযোগ নেই।
আচ্ছা, বুঝছেন? তো না না, ওটা ব্যাপারটা বুঝতে পারছি না। খুব ভালোই এটা আপনি এক্সপ্লেন করলেন পুরো বিষয়টা, বিশেষ করে শিয়া এবং সুন্নির যে ডিফারেন্সটা, এটা চমৎকার বিশ্লেষণ করলেন। কিন্তু আমরা 1 মিনিটের মধ্যে শেষ করবো। আপনি লাস্ট যেটা প্রশ্ন, সেটা হলো, প্রশ্ন না মানে হাউ, মানে আপনি কি ফিল করেন যে ইলেকশন, এই যে যুদ্ধে কে জিতবে, না, যুদ্ধের যুদ্ধটা আমাদের যুদ্ধের আবার বলি, আমার পরিণতি আমার কি আমার শেষ যতটুকু পর্যন্ত? জ্ঞান আছে ততটুকু বলি যে ইসলামিক যে এসকেটোলজি সেটা আমি 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 মনে করি এই যুদ্ধ থামবার নয়, এই যুদ্ধ শেষ হওয়ার নয়, এই যুদ্ধ চলমান আনটিল ইমাম মাহাদি রাইট। ইমাম মাহাদি আমাদের আমাদের ধর্মে আছে যে একটা মানে খারাপ সময়ে যখন যুদ্ধ বিগ্রহ অন্যায় অত্যাচার শুরু হবে, ন্যায় অন্যায় থাক মানে মানে কি বুঝবে না। মনে করেন আমেরিকার আপনি নিউজ দেখেন, ফক্সের নিউজ দেখেন, দেখবেন একরকম নিউজ। তো এই যুদ্ধ যদি লঙ্গার হয়, ইরান কি সার্ভাইভ করতে বছর? তো আজকাল তো যুদ্ধটা হচ্ছে, সেটা অস্ত্রের প্রয়োজন পড়ে না। যুদ্ধ তো পারমাণবিক যুদ্ধ দ্বারা যা হলো না, কিন্তু এই যে মিসাইল বা এই যে ড্রোন দিয়ে আক্রমণ, এই সমস্ত মিসাইল এবং ড্রোন দিয়ে ইরান কতদিন সার্ভাইভ করতে পারবে? ইরান সার্ভাইভ করতে পারবে, এবং যেহেতু সার্ভাইভ করতে পারবে এই কারণে অ্যাটম বোমার আমরা আশঙ্কা করি। কারণ ইরান যদি সহজেই দমন হয়ে যায় তাহলে অ্যাটম বোমা ইউজ হবে না। ইরান যেহেতু সার্ভাইভ করবে, মানে ভালোভাবে সার্ভাইভ করবে, হম হম। সেই কারণে ইসরায়েল আমেরিকা চাবে এখানে ইরানের উপর অ্যাটম বোমা ফেলবে। ইতিমধ্যে কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প একটা বলেছেন যে তারা এত ইভেল, তারা খারাপ, হ্যাঁ, তাদের অ্যাটম বোমের কথা বলেছেন। তো আমার মনে হয় যখন যুদ্ধটা লঙ্গার হবে, একটু মানে ইরান সহজে কাবু হবে না, তখন ইরানকে ঘায়ল করবার জন্য এখানে অ্যাটম বোম ইসরায়েলি আমার মনে হয় ফেলতে পারে, এবং এই পর্যায়ে যুদ্ধটা আরো খারাপের দিকে যাবে। বিশ্বের যে আমাদের যে ইসলামিক যে অ্যাস্ট্রোলজি, আমরা যে বলি, আমাদের হাদিস কোরআনে আছে যে একটা সময়ে একটা মালহামা হবে, বিশ্বযুদ্ধ হবে, এবং সেই পর্যায়ে আপনি ইমাম মাহাদি আলাইসালাম আসবেন, ঈসা আলাইসালাম আসবেন, জিসাস ক্রাইস্ট আসবেন, এবং সেই সময়টা কিন্তু আমার মনে হয় সন্নিকটে। এবং এই ঈসা আলাইসালাম এবং ইমাম মাহাদি আসার অর্থ এই নয় কিয়ামত এসে গেল। মানে অনেক হুজুররা আলেমরা মনে করে যে ঈসা আলাইসালাম আসা মানে কিয়ামত হবে, মানে তো এখন তো কিয়ামত হওয়ার কথা না, কিয়ামত হবে অনেক দূরে। আমাদের একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাস পথে মধ্য যুগে ইমাম মাহদি আসবেন। মানে আমি হলো আমার উম্মতের প্রথম যুগে, আর মধ্য যুগে হলো আমার মাঝখানে মধ্য মানে সময় আসবেন হলো ইমাম মাহাদি আলাইহিস সালাম। এবং ইমাম মাহাদি আলাইহিস সালাম হবে নবী বংশধর, তিনি নবী বংশধর, ওই হাশিমিদের বংশধর। আর একটা ভেরি ইন্টারেস্টিং এর কথা বলি, ইমাম মাহাদি যদি মনে করেন এই যুদ্ধ বিগ্রহের মধ্যে ইরান ইরান একদিকে আছে, আবার সুন্নি জোট সৌদি ওয়াহাবির একদিকে আছে। এখন যদি ইমাম মাহাদি আলাইহিস সালাম আসেন, মনে করেন ইমাম মাহাদি আসলেন, উনি কি কার পক্ষে আসবেন? উনি কি এই ইসরায়েল আমেরিকার পক্ষে আসবেন, মানে ওহাবিদের পক্ষে আসবেন, সৌদির পক্ষে আসবেন না। না, ইমাম মাহাদি আসলে আসবেন, মহাপুরুষরা তো আসে মানে ইমাম মাহাদি আলাইহিস ন্যায়ের আসলে পক্ষে আসবে। ইরানের পক্ষে আসবেন, ন্যায়ের পক্ষে আসবেন, সেটাই বলছি যে ন্যায়ের পক্ষে ন্যায়ের আসবে। পক্ষে আসবেন। আর ন্যায়ের পক্ষে আসলে কি হবে? ন্যায়ের পক্ষে আসলে অটোমেটিক ইরানের পক্ষে যাবে। যখন যদি ইমাম মাহাদি আসলাম আজকে আসেন, তাহলে উনি কি এই ইসরায়েলের এই অন্যায় অত্যাচার, গাজার হত্যাচার, গণহত্যায় সমর্থন দিবেন, যেটা সৌদি হ্যাঁ, সমর্থন দিবেন? সেটাই না, সেটা পরে মানে এটা তো খুবই আধ্যাত্মিক ব্যাপার, খুব হাইপোথেটিক্যাল Right. হিসেবে ধরে নেই। সেই কারণে বুঝছেন? দেখেন একটা জিনিস বলি আপনাকে, এই যে ঈসা আলাইহিস সালাম যে আসবেন, এটা কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আসবেন, জিসাস উইল কাম ব্যাক। আচ্ছা, তাহলে আবার আমরা বলি ঈসা আলাইহিস সালাম আসবেন। আবার এই ইহুদিরা মনে করে তাদের একজন মাসায় আসবেন, ঈসা আলাইহিস সালাম বলে না, বলে একজন মাসায় আসবেন। And তাদের মাসায়াকে আবার খ্রিস্টানরা বলে এন্টি ক্রাইস্ট, মানে একটা এন্টি ক্রাইস্ট, মানে ক্রাইস্ট একটা আসবে, ঈসা আলাইহিস সালাম ক্রাইস্ট, ঈসা আলাইহিস সালাম, আর ঈসা আলাইহিস সালামকে হত্যা করবার জন্য আসবে হলো এন্টি ক্রাইস্ট। আর এন্টি ক্রাইস্ট আমরা বলি দাজ্জাল, এন্টি ক্রাইস্টকে। তাহলে দেখেন এই দাজ্জাল, আমরা বলি দাজ্জাল, এই খ্রিস্টানরা বলতেছে এন্টি ক্রাইস্ট, আর ইহুদিরা বলতেছে মাসায়া, মানে তাদের মাসায়া।
কারণ তাদের পক্ষে আসবে, তাদের গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে আসবে, মানে আরব বিশ্বকে দখল করবার জন্য আসবে। তখনই তারা ইসরায়েলিরা তখনই সেই তাদের মাসিয়াকে মেনে নেবে যে হ্যাঁ এই হলো আমাদের মাসিয়া, যে নাকি আমাদের গ্রেটার ইসরায়েল থার্ড টেম্পল, হ্যাঁ, গঠন করবে, তৈরি করবে এবং টোটাল আরব বিশ্বটা কন্ট্রোল করবে। এটা হলো তাদের, এটা হলো ইসরায়েলিদের ফিলোসফি। গিয়াস ভাই, আমরা মানে আসলে যেটা বলছিলাম যে আমরা অনেক নিয়ে যুদ্ধ, আপনি তো এই সমস্ত ব্যাপারে অনেক নলেজ, বিশেষ করে মানে মধ্যপ্রাচ্য বা ইসলামিক ইতিহাসের উপরে বেশ ভালোই আপনার দখল, যেটা মনে হচ্ছে। আমরা আরেকদিন আপনাকে নিয়ে বসে এই সমস্ত যুদ্ধ, তো আপনার কথা যেটা মনে হচ্ছে যে যুদ্ধ যদি লিঙ্গার হয়, যুদ্ধটা আর বাড়বে, যুদ্ধটা বাড়বে। এবার থামলেও মনে করে এখন যদি সাময়িক থামেও আবার, মানে এই যুদ্ধটা থামবার নয়, এটা এটা চলমান, হয়তো সাময়িক থামবে আবার শুরু হবে। হয়তো মানে থামবে, এই হবে আবার যুদ্ধটা চলমান থাকবে আনটিল ইমাম মাহাদি আলাইহিস সালাম। হ্যাঁ, তবে তবে আমরা মনে করি পৃথিবীতে শান্তির প্রয়োজন, যুদ্ধ থামা দরকার। মানবিক দিক যদি বিবেচনায় আনেন, তাহলে আমি মনে করি মানুষকে বাঁচানোর দরকার, মানুষকে হত্যা নয়। আপনি যে কথা বললেন এই কথার সমর্থনে হলো ইমাম মাহাদি আলাইহিস সালাম ছাড়া, ইমাম আলাইহিস সালাম, ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমন ছাড়া শান্তি হবে না। কারণ ওখানে আছে, ওখানে আপনার যেভাবে আপনার ইসরায়েল আমেরিকা যেভাবে আপনার ঘাঁটি করে আছে, যেভাবে তারা কন্ট্রোল করতে চাচ্ছে, এখন ইরান তো সেটা মানছে না। আপনার সৌদি আরব মেনে নিয়েছে, সুন্নিরা মেনে নিয়েছে, কিন্তু ইরান তো মানছে না। যখনই মানছে না, তখন তো এই যুদ্ধটা ইরান ধ্বংস না হওয়া পর্যন্ত চলমান থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই বিষয় নিয়ে আরেকদিন কথা বলবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী এবং কমিউনিটি নেতা এবং বিএনপির নেতা সদস্য। তিনি দেশ থেকে ঘুরে এসেছেন, দীর্ঘদিন তিনি দেশে ছিলেন, আনটিল তারেক রহমান শপথ নেওয়া পর্যন্ত। আমরা আজকে অনেক কিছু ওনার কাছ থেকে জানলাম এবং পরবর্তীতে আমরা আবার ওনাকে নিয়ে কথা বলবো। পরবর্তীতে আরো যুদ্ধের প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, এই কারণে তিনি অনেক যুদ্ধ এবং শিয়া সুন্নি, এই যে রিলিজিয়াস কনফ্লিক্ট, এ নিয়ে ওনার বেশ নলেজ আছে, আপনারাও দেখতে পারলেন। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ, অন্যদিন কথা হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গিয়াস আহমেদ। আপনাকে ধন্যবাদ। ওকে।